জানতেন যে আপনার বাড়িতে এরকম একটা তল্লাশি চালানো হবে, আপনাকে গ্রেফতার করা হবে? পুলিশের বহু লোক, আমি আজকের দিনেও বলছি, আমাকে প্রচণ্ড ভালোবাসে। কেন এতটা সফল হয়েও ব্রাত্য দিলীপ ঘোষ? দিলীপ ঘোষের সাথে পার্টির কোনো দ্বন্দ্ব বিভেদ কোনোটাই নেই। শুভেন্দু ঘনিষ্ঠ কৌস্তব বাগচি রাজ্য কমিটি থেকে বাদ, কোট আর কোট। ফালতু কথা, ফালতু, একদম খুবই বাজে কথা। এই এসআইআর কোথাও গিয়ে আপনাদের কাছে বুমেরাং হয়ে যাবে না তো? এসআইআর করছে হচ্ছে ইলেকশন কমিশনের ভিন্ন। আমরা আমাদের একটা অনুমানের কথা বলেছি, হয়রানি বন্ধ না হলে ঘেরাও করা উচিত ইলেকশন কমিশনকে। কৌস্তব বাগচি বিজেপির রাজ্য কমিটি থেকে বাদ। পরের দিন সকালের হেডলাইন, শুভেন্দু ঘনিষ্ঠ কৌস্তব বাগচি রাজ্য কমিটি থেকে বাদ, কোট আর কোট। এটাই পরের দিন হেডলাইন ছিল। কোথাও গিয়ে কি এই শুভেন্দু ঘনিষ্ঠ কথাটা আপনাকে কাটা দেয়? ফালতু কথা, ফালতু, একদম খুবই বাজে কথা। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি ভারতীয় জনতা পার্টিকে কদিন এসেছি? আমি 29 ফেব্রুয়ারি 2024 সালে এসেছি, প্রায় 2 বছর। আমি ভারতীয় জনতা পার্টিকে এখনো অবধি সেরকম কিছু দিতে পারিনি। আমি ভারতীয় জনতা পার্টিকে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমি কংগ্রেস দলটা করেছি ছোটবেলা থেকে। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতৃত্ব আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, যেভাবে এই দলের সাথে আমাকে সম্পৃক্ত করে তুলেছে, এর থেকে বেশি আমার সত্যিই কিছু চাওয়ার নেই। আর আমি সত্যি কথা বলছি, আমি কখনো আমার নিজের ইচ্ছাও পর্যন্ত প্রকাশ করিনি আমি রাজ্য কমিটিতে কাজ করতে চাই। আমি পার্টিকে এইটুকুই, যখনই আমাকে যা জিজ্ঞাসা করেছি, যখনই আমাকে কেউ জিজ্ঞাসা করেছে, আমি বলেছি যে আমাকে যা দায়িত্ব দেবেন আমি তাই করব। পার্টি আমাকে বাঙালি প্রবাসী কার্যকর্তাদের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে 50 জন থেকে শ্রমিকবাবু, শুভেন্দুবাবু সবাই আছে। বাইরের রাজ্যে মহারাষ্ট্রে সেখানে দায়িত্ব দিয়েছে, আমি পার্টির হয়ে সেখানে কাজ করেছি। এই যে পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রা হবে, পার্টি আমাকে বিভাগের দায়িত্ব দিয়েছে, আমাকে যে কাজ দিয়েছে আমি সেইগুলো করছি। পার্টি আমাকে রাজ্যের মুখপাত্র হিসাবে রেখেছে, দলের হয়ে আমি বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় কথাবার্তা বলি। দল আমাকে যেটুকু দায়িত্ব দেয় সেটা আমি করি। ভারতীয় জনতা পার্টি এই কোনো তৃণমূল কংগ্রেসের মতন পার্টি নয়। এখানে রাজ্য কমিটিতে আপনারা যাদেরই দেখবেন দীর্ঘদিনের তারা লোকজন, এবং তারা সবাই পরীক্ষিত। তারা দীর্ঘদিন ধরে সংগঠনকে দিয়েছে, তাদের অনেক সারাটা জীবনের সময় দিয়েছে। বেশ, আমি এই সংগঠনের সূত্র ধরে এবার যে প্রশ্নটা করতে চাই, আবার দলের বিষয়ে আসি। সেটা হচ্ছে দিলীপ ঘোষ এখনো পর্যন্ত খাতায় কলমে আমরা সবাই জানি যে তিনি সবথেকে সফল ছিলেন। কেন না 2016 লোকসভাতে আসন সংখ্যা বেড়েছিল বিধানসভাতে, 2019 লোকসভাতে আসন সংখ্যা বেড়েছিল বিজেপি। তারপরে দল থেকে অনেকটা দূরত্ব বেড়ে গেল। এই দূরত্ব বাড়াটা কি কোথাও একটা বিজেপির কাছে বুমেরাং হয়ে গেল? কেন এতটা সফল হয়েও ব্রাত্য দিলীপ ঘোষ? তাকে কেন ডেকে পাঠাতে হয়? কেন প্রধানমন্ত্রীর সভায় তিনি থাকতে পারেন না? কেন স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় তিনি থাকতে পারেন না? কেন প্রধানমন্ত্রী বঙ্গে আসলে তাকে সেদিন দিল্লি চলে যেতে হয়? এটা কেন হবে? কেন একটা রূপটা নেই? কোনো কিচ্ছু না, এই তো নীতিন নবীনজি এলেন সবাই একসাথে, এগুলো সম্পূর্ণ মিডিয়ার সৃষ্টি। দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের একজন নেতৃত্ব। তিনি এই বিচারধারার সাথে দীর্ঘদিন, মানে বছরের পর বছর তিনি সারাটা জীবন দিয়েছেন এই বিচারধারার প্রতি। তার অবদান তো অবশ্যই আছে। দিলীপ ঘোষের সাথে পার্টির কোনো দ্বন্দ্ব বিভেদ কোনোটাই নেই। মধ্যখানে কিছুটা সময় আপনাদের, তিনি তো সাবোতাজের অভিযোগও একটা করেছিলেন যখন তাকে বর্ধমান পূর্বে পাঠিয়ে দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের সময়। আমি বলতে পারবো না দিলীপবাবু কি বলেছিলেন না বলেছিলেন, আমার শোনা নেই, আমি জানি না। দিলীপবাবু দলের দীর্ঘদিনের একজন নেতৃত্ব, প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক। দল তাকে, এই যে বললাম, ভারতীয় জনতা পার্টিতে আমি বলে কোনো ব্যাপার নেই। তাহলে কেন এক মঞ্চে সবাইকে দেখা যায় না? কেন শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা জায়গাতে দিলীপ ঘোষকে এতদিন দেখা যায়নি? এই তো কদিন আগে এলো, সেখানে সেটা তো অমিত শাহ ডাকলেন ডিসেম্বর মাসে 30-31 তারিখ, তাকে দায়িত্ব দিলেন। যাকে যেখানে মনে করবে, তাহলে তো আপনি যদি সেভাবে বলতে যান তাহলে তো অনেক রাজ্য প্রাক্তন সভাপতিকেও দেখা যায় না। সেইভাবে হয় নাকি? পার্টি যখন যাকে যেরকম মনে করবে, ধরুন সব জায়গাতে তো সবাইকে একসাথে প্রয়োজন পড়ে না। ভারতীয় জনতা পার্টি মানে একটা কি বলবো, একটা বাঞ্চ অফ লিডারশিপ আছে। যখন যাকে যে ক্ষেত্রে কাজে লাগানো দরকার পার্টি তাকে কাজে লাগাবে। এমন না সবসময় সবাইকে একসাথে মিলে ঘুরতে বেরোন, তো কোনো বিষয় নেই। শুভেন্দুবাবু তিনি তার মতন করে, পার্টি যেভাবে তাকে বলছেন, দেখুন চরকির মতন ঘুরছে সারা পশ্চিমবঙ্গ। যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে আত্মপ্রকাশ করা একটা দল, আদ্যপ্রান্ত বাঙালি একজন মানুষ। বাঙালি কারিশমা ধরতে গিয়ে দিল্লি থেকে ধুতির সঙ্গে স্নিকার পরিহিত নেতাদের কেন বাংলায় আসতে হয়? কেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার জন্য একটা বাঙালি মুখ নেই? নীতিন নবীন তিনি কেন বলছেন যে বাংলা একাধিক কবিগুরুকে জন্ম দিয়েছে?
আপনি একজন বাঙালি হিসেবে এই কথাটাকে সমর্থন করেন? না, এই কবিগুরু তো- বলতে আমরা একজনকেই বুঝি। আপনি যে কথাগুলো বলছেন না, এর কোথায় সাংবিধানিক বারণ আছে আপনি আমাকে বলুন তো, যে অন্য রাজ্যের লোকেরা এই রাজ্যে আসতে পারবে না? বাঙালি কারিশমা, আজকে আমি আপনাকে বলছি ভারতীয় জনতা পার্টি প্রত্যন্ত গ্রামে ভারতীয় জনতা পার্টি তো আঞ্চলিক দল নয়। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল, সেখানে সর্বভারতীয় নেতৃত্ব। সর্বভারতীয়, কৌস্তব আমি মানছি আপনার কথা, একটা সর্বভারতীয় দল ভারতের সব জায়গায় ছড়িয়ে রয়েছে। তাহলে বলুন, একটা প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষ বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষা বোঝে না, সেখানে একজন হিন্দি ভাষীর বক্তব্য কেন শুনবে? কেন বাংলার একজন মানুষ ওই কথাগুলো বলতে পারবেন না? এই বাঙালি অবাঙালি এই বিষয়টা তো আমাদের কোথাও এই ব্যাপার নিয়ে কোনো তাহলে কথা বাঙালি কারিশমা কথাটা আপনারা তাহলে আসে কোথা থেকে? আমি বলছি সেই জায়গাটা হ্যাঁ, বলুন। আপনাকে বলছি। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটা রাজনৈতিক দল নয়। এটা খুব স্বাভাবিক যে সেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচারের লোকজন সেখানে থাকবে, এবং এটাই তো ভারতবর্ষ, এটাই তো বহুত্ববাদের ভারতবর্ষ। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তো এটা তো আমাদের তো ভারতবর্ষ তো এটাই। তো সেখানে আজকে ধরুন প্রধানমন্ত্রী, তিনি একজন বাই ডিন্ট অফ হিজ মাদার টাং উনি হচ্ছেন গুজরাটি, তো তিনি পশ্চিমবঙ্গে আসবেন না? ধরুন সাপোজ আজকে নীতিন নবীন, তিনি হচ্ছেন বিহারের লোক, তিনি পশ্চিমবঙ্গে আসবেন না? অমিত শাহজি গুজরাটের লোক, তিনি আসবেন না? বা অন্যান্য যারা নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসবেন না? এটা সম্পূর্ণভাবে এরা পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজনীতির যদি কথা বলি, অতীতে ইন্দিরা গান্ধী এ রাজ্যে আসেননি, অতীতে সোনিয়া গান্ধী আসেননি, রাহুল গান্ধী আসেননি, সবাই এসেছেন, কিন্তু বাংলাতেও তো কংগ্রেস নেতারা ছিলেন, তারাও তো একেবারে বিধানচন্দ্র রায়, অধীর চৌধুরী, বর্তমানে আপনি যার সঙ্গে একটা সময় কাজ করেছেন, এখানে নেই সেই মুখ কোথায়, সেই গ্রহণযোগ্যতা আছে বলে আপনি মনে করেন? শ্রমিক ভট্টাচার্যের মতন, আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে, আমি শুধু মানে বিজেপি বলছি না, পশ্চিমবঙ্গের এই যে এতগুলো রাজনৈতিক দল আছে, এরকম পণ্ডিত মানুষ আপনি দুটো পারবেন দেখাতে? শ্রমিক বাবুর যে পড়াশোনা, যে ডেপথ রাজনীতির, যে কথাবার্তা, যে বাচনভঙ্গি, যে বক্তৃতা, যে বাগ্মিতা, আমি এটা সেদিনকেই বলছিলাম। শ্রমিক দাই কদিন আগে ন্যাশনাল লাইব্রেরিতে একটা বক্তৃতা করেছিল বিজেপির সমস্ত পুরনো লোকজনদের নিয়ে। আমার জীবনে শোনা প্রিয়রঞ্জন দাসমুন্সির পরে, মানে আমি আমার কথা বলছি, প্রিয়রঞ্জন দাসমুন্সির পরে ওই ঘরানার বক্তৃতা আজকের দিনে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউ নেই। আপনি কি বলছেন? শুভেন্দু অধিকারী, আপনি দেখুন তো, ওই 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের ওই সময় দল যেভাবে, কর্মীরা যেভাবে একদম মানে ডিমোরালাইজড হয়ে গেছিল, সেখান থেকে দলকে যেভাবে মানে একদম মানে মোরালি সেই সবাইকে আপলিফট করার, সবার পাশে দাঁড়ানো, এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন উনি। এটা মানে ইনকামবেন্ট চিফ মিনিস্টারকে যিনি হারিয়েছেন, তিনি মুখ নন। সুকান্ত মজুমদার, তিনি দলের প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি কেন্দ্রের মন্ত্রী, তিনি মুখ নন। মুখ কারা? মদন মিত্র মুখ, অনুব্রত মণ্ডল বাংলার মুখ। এই মানে বেফালতু কথা বলছেন। এইগুলো কোথাও গিয়ে যেন বাংলার মানুষের কাছে ধুতির আচ্ছা, কে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার মুখ না? ওই ফেরেববাজ ভাইপোটা মুখ, যিনি 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রের মাত্র এমপি, তিনি বাংলার মুখ। যিনি রাজনীতি করছেন সরকার ক্ষমতায় আসার পরে, যিনি সরকারের বিরোধী থাকার অবস্থায় কোনোদিন রাজনীতি করেননি, ভালো টাইমে শুধু রাজনীতি করে গেলেন, তো এরা মুখ। এবার আবার একটু আপনার প্রশ্নে আসি। কৌস্তব বাগচিকে গ্রেফতার করা হয়েছিল 2023 সালে, তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, আপনার বাড়িতে সিসিটিভি ছিল বলে আপনি অনেক কিছু প্রমাণ একজন আইনজীবী হিসেবে সেই সময় তুলে ধরতে পেরেছিলেন, একথা আপনিই বলেছেন। জানতেন যে আপনার বাড়িতে এরকম একটা তল্লাশি চালানো হবে, আপনাকে গ্রেফতার করা হবে, বুঝতে পেরেছিলেন? আমাকে তার ঘন্টা 2-3 আগেই, মানে ইনফ্যাক্ট ঘন্টা তার বেশ কিছুক্ষণ আগেই আমাকে, দেখুন পুলিশের বহু লোক, আমি আজকের দিনেও বলছি, আমাকে প্রচন্ড ভালোবাসে। থাকবে আইনজীবীদের সঙ্গে পুলিশের একটা শুধু সম্পর্ক সেটার জন্য নয়, মানে এই পুলিশের বিরোধিতা, এই যেমন আজকেই বলছি আমি, এই কদিন আগে, এবং এটা আমি আপনাদের চ্যানেলই হয়তো এটা প্রথম বলছি, এই যে আনন্দপুর কাণ্ডে এই যে হলো না, এই এটা হলো নরেন্দ্রপুর থানায় এটা তদন্ত করছে। আমি আমার অফিসিয়াল পেজে, ফেসবুক এক্স হ্যান্ডেলে, ফেসবুকেই মনে হয় পোস্ট করা হয়েছে, এটা আমি করেছি পোস্ট 2-3টে গেজেট নোটিফিকেশন দিয়ে। সেটা হচ্ছে এই নরেন্দ্রপুর থানা ভেঙে আটঘরা আর খেয়াডাঙ্গা বলে দুটো থানা ঘোষণা হয়েছিল মার্চ 2024-এ। সেই ডেটেই বলা আছে, হোম ডিপার্টমেন্টের গেজেট নোটিফিকেশন আছে, ওই দুটো থানা কলকাতা পুলিশের আওতায় আসবে। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে সেই আটঘরা থানার আওতায় কিন্তু এই করিমপুর মৌজা, যেখানে এই ঘটনাটা ঘটেছে, কোথায় আটঘরা থানা, কোথায় কলকাতা পুলিশ, কেন নরেন্দ্রপুর তদন্ত করছে?
এই তথ্যগুলো কিন্তু পুলিশের লোকেরই দেওয়া। আচ্ছা, আজকের দিন দাঁড়িয়ে আমি আবারও বলছি, কলকাতা পুলিশের এই রাউত বলে একটা লোক আছে, বিজিতেশ রাউত না কি নাম, বিজিতেশ্বর রাউত, হ্যাঁ, ওর এক্সটেনশন চেয়েছিল 1 বছরের জন্য, এক্সটেনশন দিয়ে দিয়েছে 2 বছরের জন্য। তার কারণ ও আর ওই শান্তনু সিনহা বিশ্বাস এরা দুজনে মিলে বহু 2 নম্বরের সাথে যুক্ত, এবং ওদের একটা কোঅপারেটিভ বোর্ডের ওরা ইলেকশন করে না, করে না, বহু টাকা নয় ছয় সব ব্যাপারগুলো আছে। এই তথ্যগুলো কারা দেয়? পুলিশের লোকেরা দেয়। ঠিক একইভাবে ওই দিনকে আমার মনে আছে সন্ধ্যাবেলায় পুলিশের একজন খুব উচ্চপদস্থ কর্তা ব্যক্তি, তিনি আমাকে শুধু ফোন করে বলেছিলেন যে একটু সাবধানে থেকেও, কিছু হতে পারে, যদি সম্ভব হয় বাড়িতে না থাকলেই ভালো। তাই আমি বলেছিলাম চোর না চিটিং বা যে বাড়িতে থাকবে। কেমন অভিজ্ঞতাটা, কেমন মানে জেল যাত্রার অভিজ্ঞতা? আরে আমি বসেছিলাম কতক্ষণে আসবে, আমি এমনিতে একটু লেট নাইট ঘুমাতে যাই, তো ইনফ্যাক্ট যিনি আমাকে ফোন করেছিলেন, আমি ওটাই বলছি আমি তাকে উল্টে ফোন করছি যে কেউ তো এখনো এলো না, মানে আমি এই ধরনের চিন্তা ভাবনা আমি দেখছি, আমি বসে আছি চুপচাপ করে। তখন আমার অত্যন্ত প্রিয়, আজকে আমার ক্যান্ডির বার্থডে, ক্যান্ডিও তখন বেঁচে ছিল, আমার একটা বুল ম্যাস্টিফ ছিল, ও গত 2 বছর মতন হলো মারা গেছে, ও নেই আমাদের মধ্যে। তো ও তখন বেঁচে ছিল এবং ও আমার সাথে রাত্রিবেলা আমরা ফিরে এসে আমি ওর সাথে অনেকক্ষণ খেলাধুলা করতাম। তো অনেকক্ষণ ধরে আমি প্রায় 12টা-1টা অবধি জেগে আছি, প্রায় আমি 1:30টার পরে ঘুমাতে গেলাম। আর মাকে তার আগে বলছিলাম, মাকে আমি আর কি বাচ্চা বললাম যে হয়তো এরকম কিছু হবে, প্রিপেয়ার থাকো, বাড়িতে অনেকদিন থাকবো না। মা বলছে যত বাজে কথা, যত উল্টোপাল্টা কথা। তো আমি 1:30টা নাগাদ শুতে গেলাম, আমি অধৈর্য হয়ে শুতে গেলাম যে কখন পুলিশ আর কেউ এলো না, দাদা ভাল লাগছে না বলে ঘুমাতে গেলাম। ঠিক ওই 1 ঘন্টা ঘুমালাম, তারপরেই দেখি বেল, আমার ক্যান্ডি যেই চিৎকার করতে শুরু করেছে, আমি বুঝেই যে কিছু ব্যাপার হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে সিসিটিভি চেক করলাম, দেখলাম সে প্রচুর পুলিশ। মানে আমার তখন নিজের প্রতি একটা এমন ফিলিং এলো যে হয়তো এটা ওই অ্যাবোটাবাদ আর আমি হয়তো ওসামা বিন লাদেন। আমার বাড়ি চতুর্দিক থেকে সে সব ঘিরে ফিরে ফেলেছে, সে টর্চ মারছে, করছে, মানে আমার মনে হচ্ছে না আমার বাড়িতে হয়তো ওই 200-300 কেজি আরডিএক্স আছে, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, এই সমস্তগুলো আছে। আলটিমেটলি বেরিয়ে দেখলাম। তো আমার কাছে আর একটাও ইনপুট ছিল, সেটা হচ্ছে তৎকালীন সময়, এটা আমি বারংবার একাধিকবার বলেছি, বিষয়টা যতটা ইজি লেগেছে ততটা নয়। কারণ আমি ওদেরকে জিজ্ঞেস করি, কাগজপত্র, কমপ্লেন কিছুই কিন্তু ওদের কাছে ছিল না, এবং সবটাই মানে আফটারওয়ার্ড ওরা ম্যানুফ্যাকচার করেছে। আপনি সার্চ ওয়ারেন্ট দেখতে চেয়েছিলেন? সার্চ ওয়ারেন্ট তো ছেড়ে দিন, আপনি বলছি আমার বিরুদ্ধে যে অভিযোগটা, এফআইআরটা পর্যন্ত তখন নেই। মানে ওরা সারা রাত্রির আপ ডাউন বটতলা ব্যারাকপুর আপ ডাউন করে আমার বাড়িতে আসার পরে ওই এফআইআর, ওগুলো আমি পরে লিগালি তো ট্যাকেল করবই। এবং সব থেকে বড় কথা, আমি ইনপুট পেয়েছিলাম, ওরা আমাকে আগে ধরে নিয়ে গিয়ে ওরা একটা কেসে ফাঁসাতে চেয়েছিল ওরা, এবং এটার জন্য ওদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, এবং উকিলকে তারপরে কতদিনের মাথায় আমি এটাও বলে দিচ্ছি, আমি টিভিতে বলছি এই কথাগুলো, আমি হয়তো এটা প্রথমবার বলছি, ওরা ওই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। আচ্ছা, যে হাইকোর্টের উকিল কোনো এ থেকে ওর কাছ থেকে পজিশন থেকে পাওয়া গেছে, এই ধরনের কিছু দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। এবং আমি তো জানি এই বিষয়টা, ওই জন্য আমি প্রথম থেকে সমস্ত কিছু, ওরা ওই জায়গাটায় সিসিটিভি, এবং আমি জার্নালিস্ট কিছু বন্ধুবান্ধব আছে তাদেরকেও খুব ধন্যবাদ জানাবো। আমি রাত্রিবেলা আগে থেকে বলে রেখেছিলাম যে খুব তোমাদের খুব মানে কি বলে তোমাদের ভাষায় আর কি, খুব চটকদার একটা সুন্দর খবর পেতে চলেছ, তো বি রেডি। তো এবং যখন তারা আমার যে সাথে যারা আমার সাথে রাজনীতি করতো সেই সময়, আমি তাদেরকে বলেছিলাম যে ইনফরমেশন যেই মুহূর্তে মেসেজ করবো সবাইকে একটু ইনফর্ম করে দিও, জার্নালিস্ট যারা রয়েছে। এবং এই জার্নালিস্ট, আমার বাড়ির সিসিটিভি এগুলো থাকার কারণে থ্যাংক গড আমার সেই সময় আমি আসামি হয়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় চেয়েছিলেন, তার ফেরেববাজ ভাইপো, তারা চেয়েছিলেন যাতে আমি একটা পুলিশ আমাকে দেখিয়ে মোটামুটি অন্তত 4-5 বছরের জন্য ভেতরে করে দেয়। বেশ, এবার আবার একটু দলের কথায় আসি, আপনার কথা থেকে, সেটা হচ্ছে যে এসআইআর, এই 1 থেকে 1.5 কোটি নাম বাদ যাবে, শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, অনেক ক্ষেত্রে আপনারাও বলেছেন, আপনিও বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই এসআইআর কোথাও গিয়ে আপনাদের কাছে বুমেরাং হয়ে যাবে না তো? 2, আমি একই সঙ্গে প্রশ্নটা করি, সময় একদম শেষের পথে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, মানে এই যে ভাতার রাজনীতি, কোথাও গিয়ে বিজেপি এগুলোতে পশ্চিমবঙ্গে আরো পিছিয়ে যাবে না তো? না, পিছানোর কি আছে? আমরা বলছি 1000 টাকায় কিছু হয় না। ভারতীয় জনতা পার্টি ঘোষিতভাবে বলেছে, শুভেন্দুবাবু বলেছেন, একাধিকবার অন্যান্য নেতারাও বলেছে যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মহিলার হাতে মাস গেলে 3000 টাকা করে দেব। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের পথেই আপনারা, আমাদের অন্যান্য রাজ্যেও তো এই জিনিস দেওয়া হয়েছে। আমরা বলছি 1000 টাকায় কিছু হয় না। সোশ্যালি বেনিফিশিয়াল এই ধরনের স্কিমগুলো এই 1000 টাকা শুধু চটকদারি দেখালে হবে না। আমরা বলছি আমরা 3000 টাকা করে দেবো, ওটা আমাদের ঘোষিত অবস্থান। এবারে আসি আপনার এসআইআর এর ব্যাপারে। আচ্ছা, এসআইআর তো ভারতীয় জনতা পার্টি করছে না, এসআইআর করছে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।
ইলেকশন কমিশন, আমরা আমাদের একটা অনুমানের কথা বলেছি যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ ভুয়ো ভোটার, পশ্চিমবঙ্গে এই কথা তো আমরা আজকে যে প্রথম বলছি, এ তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন 2004 সালে লোকসভার ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেলেছিলেন যে বাংলাদেশি ভোটার এখানে ভোটার লিস্টে ভর্তি, এগুলো বলেছিলেন। শ্রমিকদার বাবা মা প্রত্যেকবার এসে ভোট দিয়ে চলে যেত, তার মৃত বাবা মা ভোট দিয়ে এসে চলে যেত। তো আমরা বলেছি যে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, কোন লজিক্যাল মানুষ এটা চাইতে পারে যে ভোটার লিস্টে মৃত ভোটার থাকবে? ঠিক, কোন লজিক্যাল মানুষ এটা চাইতে পারে যে ভোটার লিস্টে অনুপ্রবেশকারী থাকবে? কিন্তু তৃণমূল খুব সুকৌশলে এই এসআইআর এর সঙ্গে সিএএ কে মিলিয়ে দিচ্ছে। ফালতু কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করছে। এই যে হয়রানি তো হতে হচ্ছে, অসুস্থ মানুষ অনেকে যাচ্ছে, এই যে হয়রানিটা আমরা বলছি হয়রানি হতে হচ্ছে, কিন্তু এটা তো তৃণমূল একেবারে স্পষ্টভাবে মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঘাত রয়েছে। নির্বাচন কমিশন আর বিজেপি তো এক নয় তো, কিন্তু এটা তো একাধিকবার বলেছি যে আপনারা কি সেটা বোঝাতে পেরেছেন যে আমরা আমি বিভিন্ন আমার বক্তৃতাতে অনেক ক্ষেত্রে বলেছি নির্বাচন কমিশন যদি হয়রানিগুলো বন্ধ না করে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। কি হচ্ছে কি মানুষের সাথে ইয়ার কি হচ্ছে? মানে যেভাবে মানুষজন, কিন্তু এই বার্তাটা তো ফায়দাটা তো তৃণমূল কংগ্রেস তুলে নিচ্ছে, আপনারা কি নিতে পারছেন? এটা ফায়দাটা এটা কিচ্ছু না। মানুষ এবারে একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সরকারকে বদলাতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই এসআইআর এর ব্যাপার নিয়ে মানুষ হয়তো কিছু কিছু ক্ষেত্রে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, বলছি তো এটা তো আমাদেরও বহু লোকজনকে শিকার হতে হয়েছে। দেবজিৎদার মা অত বয়স্ক একজন মহিলা, তাকে অ্যাম্বুলেন্সে করে শুয়ে শুয়ে যেতে হয়েছে এসআইআর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরে। এটা হয়রানি না? তা আমরা বলছি এটা ইলেকশন কমিশন মানে কি করছে ভগবান জানে, এদের ঘেরাও করা উচিত। আমি তো বলেছি হয়রানি বন্ধ না হলে ঘেরাও করা উচিত ইলেকশন কমিশনকে। এই জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বিএলওরা আক্রান্ত হয়েছে, তখনও বলেছিলাম এদের সুরক্ষা না দিতে পারলে ইলেকশন কমিশনকে ঘেরাও করা উচিত। ইলেকশন কমিশন এই সমস্ত বিষয়গুলো, এই যে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করা বা এই বিষয়গুলো, এগুলোকে স্ট্রিক্টলি ইলেকশন কমিশনকে দেখা উচিত। আমরা ইলেকশন কমিশন নই, আমরা ভারতীয় জনতা পার্টি। মানুষকে তৃণমূল বোঝাতে চাইছে বিজেপি মানে ইলেকশন কমিশন নয়, এরা পশ্চিমবঙ্গের ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন নয়, ওই আফতাবের মতন লোক নয় যারা মমতা বন্দ্যোপাধ্যায় চাকর বাকরের মতন কাজ করে। এই বিষয়টা মানুষের কাছে অনেকটা তৃণমূল কংগ্রেস পৌঁছে দিতে পেরেছে। কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি আমরা। শেষ প্রশ্ন আজকে কৌস্তব আপনার কাছে, বিধানসভা ভোটে কি আপনাকে ব্যারাকপুর কেন্দ্র থেকে দাঁড়াতে দেখা যাবে? আমি বলতে পারবো না, এটা তো পার্টির সিদ্ধান্ত। আমি এমন একটা দল করি যেখানে দলের সিদ্ধান্ত সংগঠন সেটাই শেষ কথা বলে। এটা দলের ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ক্যান্ডিডেট ঠিক করে। দল যদি মনে করে সেখানে আমাকে প্রার্থী করবে, নিশ্চয়ই করবে। না হলে কি একটু কষ্ট হবে যদি টিকিট না পান? কোনো কিচ্ছু কষ্টের কোনো ব্যাপারই নেই। এই মুহূর্তে আপনার মাথায় চুল রাখা, চুল গজানো সবটাই জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির হাতে, বিজেপির ওপর, বিজেপির হাতে। এবং আপনি চুল রাখবেন কিনা সেইটা কিন্তু নির্ভর করছে আমার চুল রাখার কারণটা বা না রাজ্যের মানুষের হাতে। রাজ্যের মানুষের রায় কোন দিকে যায় তার উপর নির্ভর করবে যে কৌস্তব বাগচি মাথায় চুল রাখবেন কি রাখবেন না। অনেক ধন্যবাদ আজকে আপনাকে, খুব সুন্দর আপনি এলেন এবং পরিষ্কার স্বীকারোক্তি, পরিষ্কার সাদা কালো ব্যাখ্যা। মাথায় চুল গজানো থেকে মাংস খাওয়া, বাণিজ্য করা বা ব্যবসা করা এবং তার সঙ্গে দলের সংগঠনের হ্রাস কার হাতে, জেল যাত্রার অভিজ্ঞতা, সব কিছুই আজকে তুলে ধরলেন। এইরকম আমাদের সঙ্গে আরও একটা এপিসোডে দেখা হবে। সঙ্গে থাকবেন আরও নতুন একজন অতিথি, নতুন সাদা কালো স্বীকারোক্তি নিয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।